তসলিমা নাসরিনের আইনত সরকারিভাবে পশ্চিমবঙ্গে আসার কিন্তু কোনো বাধা ছিল না, কারণ তার বিরুদ্ধে কোনো এখানে মামলা নেই, কোনো রকমের কোনো অভিযোগ নেই। এখন তসলিমা নাসরিনকে এখানে আমন্ত্রণ জানানো যেতে পারে এবং তসলিমাও সেটা খুবই আনন্দের সঙ্গেই সেটি গ্রহণ করেছেন। তিনিও খুবই খুশি পশ্চিমবঙ্গবাসী জানুক যে এখানে আর কোনো ফতোয়া মেনে সমাজ চলবে না, রাজনীতি চলবে না, সংস্কৃতি চলবে না। মোহিতবাবু, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। দীর্ঘ 20 বছর পর তসলিমা নাসরিন কলকাতায় ফিরছেন, যা একসময় প্রায় অসম্ভব বলে মনে হতো। এই অসাধ্য সাধন আপনারা কিভাবে করলেন? পর্দার পেছনের গল্পটা কি? খুব একটা গল্পের ব্যাপার নেই, কারণ তসলিমা নাসরিনের আইনত সরকারিভাবে পশ্চিমবঙ্গে আসার কিন্তু কোনো বাধা ছিল না, কারণ তার বিরুদ্ধে কোনো এখানে মামলা নেই, কোনো রকমের কোনো অভিযোগ নেই এবং উনি কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে তার আসাটা অসম্ভব হয়ে উঠেছিল, কারণ এখানে তার নিরাপত্তার দায়িত্ব নেবার কেউ ছিল না। 2007 সালে তাকে এক বস্ত্রে বিতাড়িত করা হয়। তারপর বামপন্থী সরকার, তারপর তৃণমূলের সরকার, তারা সবাই যারা এই বিতরণের জন্য দায়ী তাদের পক্ষেরই লোক। সুতরাং তারা কোনো রকমভাবে তাকে কোনো নিরাপত্তা দিতে তৈরি নেই। সুতরাং তসলিমা নাসরিনের আসা সম্ভব ছিল না। আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ থাকতো বিভিন্নভাবে। এখন যেহেতু গত 2 মাস 4 মের পর বাংলায় একটা পরিবর্তন হয়েছে, আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গ একটা মুক্ত চিন্তার জায়গা হয়েছে, তখন অবশ্যই আমরা মনে করলাম যে এখন তসলিমা নাসরিনকে এখানে আমন্ত্রণ জানানো যেতে পারে এবং তসলিমাও সেটা খুবই আনন্দের সঙ্গেই সেটি গ্রহণ করেছেন। তিনিও খুবই খুশি কলকাতায় যে আবার ফিরতে পারছেন। তসলিমা নাসরিনকে কলকাতায় আনার পেছনে মূল উদ্দেশ্য বা বার্তাটা কি? মূল উদ্দেশ্য তো একটাই, যে একজন সাহিত্যিককে, কবিকে, একজন নারীকে ইসলামী মৌলবাদীদের কাছে মাথা নত করে পশ্চিমবঙ্গ থেকে 20 বছর ধরে বিতাড়িত করে রাখা হয়েছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। আমরা সেই গ্লানিমুক্ত করবার কিছুটা চেষ্টা করছি মাত্র। এই একবার উনি এলেন বা এসে থাকতে শুরু করলেন, তাতেই যে গ্লানিমুক্ত হবে তাই নয়। এই 20 বছরের যে গ্লানি আমরা পুঞ্জীভূত করেছি, তার তো একটা মূল্য আমাদের দিতেই হচ্ছে, আগামী আরও কিছুদিন দিতে হবে। সুতরাং আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী জানুক যে এখানে আর কোনো ফতোয়া মেনে সমাজ চলবে না, রাজনীতি চলবে না, সংস্কৃতি চলবে না, যেভাবে চলছিল এটার বিরুদ্ধে, এবং একটা মুক্ত চিন্তার পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, সেই বার্তাটি আমরা দিতে চাইছি। এটা কি স্রেফ একটি সাহিত্যিক অনুষ্ঠান, নাকি এর পেছনে কোনো সামাজিক রাজনৈতিক বার্তা রয়েছে? এটা একেবারেই কোনো সাহিত্যিক অনুষ্ঠান না। আপনারা দেখবেন আমরা যারা এটা আয়োজন করছি তারা কোনোটাই সাহিত্য কোনো সংগঠন নয়। তসলিমা কত বড় সাহিত্যিক কি সাহিত্যিক সেটা বোধহয় আমাদের বিচার করার খুব একটা দায়িত্বও নেই। তার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন একাডেমি আছে, ইত্যাদিরা আছে। কিন্তু আমাদের মূল বিষয়টা ছিল যে একজন সাহিত্যিকের স্বাধীনতা, এটা কিন্তু সাহিত্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই বিষয়টি এনেছিলাম, কারণ শুধু যে একজন সাহিত্যিকের স্বাধীনতা বিষয়টা তা নয়। অর্থাৎ ঠিক আছে, তসলিমা কিছু ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছিলেন, তো ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঝামেলা চুকে গেল, ব্যাপারটা তা নয়। 2007-এর 21শে নভেম্বর পর মোটামুটি বামপন্থী এবং সেকুলাররা মেরে ঠিক করে দিয়েছিল যে পশ্চিমবঙ্গে এখন শিল্প, সাহিত্য, সাংবাদিকতা, ইতিহাস, চলচ্চিত্র সবই চলবে এই ফতোয়া মেনে। এবং তার ফলে প্রাথমিকভাবে যারা একটু আধটু বিপক্ষে কথা বলেছিলেন, তসলিমার পক্ষে কথা বলেছিলেন, তারা সবাই পরে চুপচাপ করে যান এবং এই 20 বছর ধরে এই ফতোয়া মেনেই আমাদের শিল্প সাহিত্য তৈরি হয়েছে।
আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে এটার থেকে মুক্ত করবার একটা বার্তা, যেটা আমরা আমাদের যে পোস্ট বলেছি যে মৌলবাদের বিরুদ্ধে একটা অগ্নিসম প্রতীক তসলিমা নাসরিন। কারণ উনি একটা অত্যন্ত কঠোর সংগ্রাম চালিয়ে গেছেন এই দীর্ঘ সময় ধরে। তার তো প্রতি মুহূর্তেই জীবনের উপর যে কোনো সময় একটা হানিকর ঘটনা ঘটতেই পারে, কিন্তু তিনি কোথাও কিন্তু আপোস করেননি। এটা আমাদের কাছে সবার কাছে একটা বড় শিক্ষণীয় ব্যাপার। অতীতে তসলিমা নাসরিনকে কেন্দ্র করে কলকাতায় তীব্র আইন শৃঙ্খলার অবনতি হতে দেখা গেছে। ওনাকে শহর ছাড়তেও হয়েছিল। এবার অনুষ্ঠান চলাকালীন বা তার নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কি ধরনের বিশেষ ব্যবস্থা নিচ্ছেন? রাজ্য প্রশাসনের ভূমিকা এখানে কেমন? দেখুন, নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু পুরোটাই মূলত রাজ্য প্রশাসনের। কারণ তসলিমা একটা জাতীয় স্তরে একটা সিকিউরিটি পান, নিরাপত্তা পান, তার বিশেষ ব্যবস্থা আছে, এবং এগুলোর জন্য একেবারে সরকারি যে নিয়ম বা প্রোটোকল আছে সেরকমভাবেই কিন্তু উনি এখানে প্রোটোকল পাবেন। আমাদের দিক থেকে যেটুকু আমাদের মতো সম্ভব, অর্থাৎ আমরা যে আমন্ত্রণপত্র পাঠাচ্ছি সেগুলো যাতে ঠিক লোকের হাতে পাঠায়, আমাদের যে প্রেক্ষাগৃহের মধ্যে যাতে কোনো রকমের কোনো সমস্যা না তৈরি হয়, আমরা এ ব্যাপারে নিশ্চয়ই অপেশাদার, কিন্তু আমাদের মতো করে আমরা প্রচেষ্টা রাখছি, এবং আমাদের এই প্রশাসনের যারা এর দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদের একটা সবসময়ই একটা যোগাযোগ থাকছে। কলকাতার বুদ্ধিজীবী মহল ও প্রগতিশীল সমাজ যারা বাক স্বাধীনতার কথা বলেন, তারা কি এই উদ্যোগে আপনার পাশে দাঁড়িয়েছেন, নাকি এখনো ওনাকে নিয়ে এক ধরনের সুবিধাবাদী নীরবতা লক্ষ্য করছে? তাদের তো দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা গত 20 বছর ধরে তারা কখনো আমরা শুনিনি যে তারা তসলিমা নাসরিন ফিরে আসার জন্য কোনো প্রচেষ্টা নিচ্ছেন। প্রথম দিকে বছরখানেকে যারা বলেছিলেন তারা সবাই চুপ করে যান। এখন তাদের মধ্যে একটি তরফ আছে যারা বিভিন্ন রকমের অপপ্রচার, না এটা আমাদের জন্য হয়নি ইত্যাদি এ ধরনের, মানে একেবারে সরাসরি মিথ্যে কথা বলছেন বিভিন্ন ধরনের। আর দ্বিতীয়রা একটু নীরব থাকছেন, তারা দেখছেন কি হয়। এবং তার মধ্যে আরও একটি চলছে যে পরে মাঝে মাঝে কেউ হয়তো তসলিমার প্রসঙ্গে কোথাও একটা প্রবন্ধ লিখেছেন, ভালো প্রবন্ধই লিখেছেন। আমাদের এখানে একটা এই অনুষ্ঠানে একটি প্রকাশ হবে, একটি নিবন্ধ সংকলন প্রকাশ হবে, আমাদের করা নয়, বাইরের এক ভদ্রলোক করেছেন, আন্দামানে থাকেন, তিনি আসবেন। সেখানে পশ্চিমবঙ্গেরই বিভিন্ন লেখকের নিবন্ধ রয়েছে। যেহেতু তসলিমা আমাদের অনুরোধ করেছেন, আমরা বইটি এখানে প্রকাশ হবে, কিন্তু আমরা এটার কোনো গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ তসলিমা যখন বাইরে থাকেন তখন এখানে বসে তার কিছু প্রশংসা করলাম, তাকে কিছু সমর্থন করলাম, কিন্তু তসলিমা যাতে বিশ্বাস করেন, অর্থাৎ যেমন এই মুহূর্তে ধরা যাক পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোড করছেন, এই সমস্ত লেখকরা কেউ ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে একটা কথাও বলেন না। সুতরাং এদের যে লোক দেখানো কিছু সমর্থন আছে তাকে আমরা কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছি না। আমাদের এই সভায় আমরা তাদের জন্য কোনো ব্যবস্থা বা তাদের কোনো রকম কোনো কিছু ব্যবস্থাও রাখবো না। সবাই আসতে পারেন, তারাও আসতে পারেন, এই পর্যন্ত। যদি কোনো কট্টরপন্থী গোষ্ঠী বা সংগঠন এই অনুষ্ঠানের বিরোধিতা করে বা অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তবে উদ্যোক্তা হিসেবে আপনাদের প্ল্যান বি কি? দেখুন, এখানে প্ল্যান বি পুরোটাই হবে, যেহেতু প্রশাসনের সঙ্গে হচ্ছে এবং যেহেতু তসলিমা নাসরিনের নিরাপত্তাটা মূলত তাদের, আমাদের পক্ষে তো নিরাপত্তা দেওয়ার আমাদের ক্ষমতা নেই। আবার কথা হচ্ছে যে বিরোধিতা নিয়ে কিন্তু আমরা চিন্তিত নই। বিরোধিতা তো যে কেউই করতে পারেন গণতান্ত্রিক ব্যবস্থায়। আমি বলছি না যে কেউ তসলিমা নাসরিনের বিরোধিতা করবেন না, এমনকি যারা মৌলবাদীও আছেন তারা যদি দেশের আইন কানুন মেনে কোনো বিরোধিতা করেন, করতেই পারেন, কিন্তু সেটা যাতে কোনো রকম কোনো আতঙ্ক সৃষ্টি না করে, কোনো রকমভাবে হিংসা সৃষ্টির চেষ্টা না করে, কোনো রকমভাবে এই অনুষ্ঠানের ন্যূনতম কোনো বিঘ্ন না ঘটায়, সেদিকে আমরা যেমন সতর্ক থাকব, প্রশাসনও সতর্ক থাকবে। সুতরাং আপাতত আমার মনে হয় যে এটাকে নিয়ে এক্ষুনি বেশি চিন্তা করার নেই। আবার একদম চিন্তা যে করব না তাও নয়।
মহিবাবু, আপনি দীর্ঘদিন ধরে রিফিউজি সেল বা বাস্তুচ্যুত মানুষদের অধিকার এবং নাগরিকত্ব নিয়ে কাজ করেছেন বা করে চলেছেন। তসলিমা নাসরিনও একজন দীর্ঘস্থায়ী নির্বাসিত মানুষ। আপনার এই লড়াইয়ের সাথে কি ওনার এই আগমন কোনোভাবে সম্পৃক্ত? অত্যন্ত সম্পৃক্ত। সম্পৃক্ত এই জন্য যে তসলিমা নাসরিন বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তাদের পক্ষে কথা বলেছেন। প্রকৃতপক্ষে তার যে উপন্যাসটির জন্য বাংলাদেশের ইসলামী মৌলবাদীরা তাকে বিতাড়িত করে, লজ্জা, সেটি এই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের উপরই লেখা। তো তারা যখন তাকে বিতাড়িত করলো, তখন তিনি কলকাতায় আশ্রয় নিয়েছিলেন এই ভেবে যে এটা তো একটা বাম লিবারেল জগৎ, খুব ভালো। কিন্তু আমরাও দীর্ঘদিন ধরে, মানে এটা হঠাৎ এই নয় যে 20 বছর পর একটা যোগাযোগ করে ওনাকে নিয়ে আসা হচ্ছে। আমরা 2005 সালে কলকাতায় প্রথম, এবং এখনও অত বড় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে, মানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম দুদিনে। এত বড় সম্মেলন এখনও পর্যন্ত আর হয়নি। সেখানে তসলিমা নাসরিন আমন্ত্রিত ছিলেন, সেখানে তিনি কবিতা পাঠ করেছেন। তখন থেকেই বাংলাদেশের এই সংখ্যালঘু মানুষের অধিকারের সঙ্গে তসলিমা জড়িত। আমরা এর সঙ্গে জড়িত রয়েছি বলে আমাদের সঙ্গে তসলিমার শিল্প সাহিত্যের ব্যাপারের বাইরেও আরেকটা নিবিড় সংযোগ রয়েছে গত প্রায় 3 দশক ধরে। সুতরাং তসলিমা নাসরিন, আমরা যে বিষয়টা নিয়ে বিশেষ কাজ করেছি দীর্ঘদিন এখনও করি, তার সঙ্গে তো তসলিমা নাসরিন খুবই সম্পৃক্ত। এবং দ্বিতীয়ত, যে তসলিমা নাসরিন যে বার্তাটি সব জায়গায় দিতে চাইছেন যে ইসলামী মৌলবাদের কাছে মাথা নত করলে চলবে না। আজকে আমাদের যে সংগঠনটা, আমাদের এটা আমরা সংগঠন বলি না, চিন্তা গোষ্ঠী বলি, পশ্চিমবঙ্গের জন্য আমাদের পশ্চিমবঙ্গের অস্তিত্বের একটি প্রধান এবং সর্বপ্রধান শর্ত হলো যে এখানে কোনো রকমের ইসলামী মৌলবাদী সংস্কৃতি চলবে না। সেখানে তসলিমা আমাদের প্রেরণা। সুতরাং তসলিমার এই আগমনের সঙ্গে আমাদের চিন্তা ভাবনা, লড়াই, সংগঠন সব কিছু খুবই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। অতীতে আমরা দেখেছি নানান ইস্যুতে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে খেপিয়ে তোলার প্রচেষ্টা হয়েছে, তাদের দিয়ে নানান নাশকতামূলক কাজকর্ম করানো হয়েছে। কিন্তু গত 2 মাসে অনেক শক্ত সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন রাস্তা জুড়ে নামাজ বন্ধ, প্রকাশ্যে গরু জবাই বন্ধ, বিমানবন্দর থেকে মসজিদ সরানো, অবৈধ দখলদারি সরানো ইত্যাদি। কিন্তু এসব সত্ত্বেও মুসলমান সমাজের বিদ্রোহ দেখা যাচ্ছে না। তাহলে কি এটা মনে করতে হবে যে তথাকথিত বাম সেকুলারিস্টরাই মুসলমানদের উস্কানি দিয়ে ওইসব কাণ্ড কারখানা ঘটাতো? এটা তো অনেকটাই সত্য, কারণ মূলত আমাদের বামপন্থীদের একটা সনাতন ভারতের বিরুদ্ধে তাদের একটা তাত্ত্বিক অবস্থান রয়েছে। তারা এই সনাতন ভারত পছন্দ করেন না, তারা ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, এটা বামপন্থীদের একদম তাত্ত্বিক অবস্থান। ইসলামীদের তো এটা অবস্থানই যে এটা যে পৃথিবীর সব দেশের মতো ভারতকে এবং পশ্চিমবঙ্গকেও ইসলামী সংস্কৃতি চলতে হবে, করতে হবে। এবং এগুলো করবার যে একটা বড় অস্ত্র হচ্ছে নাশকতা। তাতে আমরা বামপন্থীদেরও দেখেছি, তৃণমূল আমলে তো কথাই ছিল না। তারা সবসময় এটাকে সমর্থন দিয়েছে। যেখানে কোথাও পুলিশ ন্যূনতম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে লোক দেখানো, সেখানেও তারা ধরেই তাদের ছেড়ে দিয়েছে। বলে এই গত 50 বছর ধরে এই বিষয়টিকে তারাই জিয়ে রেখেছেন। তবে এর সঙ্গে একটা কথাও বলা দরকার, আমাদের এই নতুন সরকার এসে তো বিশেষ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিষয়টা শুধু আইন শৃঙ্খলা প্রশাসনের ব্যাপার নয়। ইসলামী সমাজে যদি নবজাগরণ না হয়, তাদের চিন্তার প্রসার না হয়, তাহলে এই মৌলবাদ ইসলামের একটি অংশ মাত্র। সুতরাং এটি কিন্তু থাকবেই। আমাদের সেটা জেনেই আমাদের ইসলামী সমাজ কিভাবে চলবে তার দিকে নজর রাখতে হবে, তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। এবং আমার ধারণা যে সেখান থেকেও মুক্তমনা মানুষেরা, যেমন তসলিমা নাসরিনের মতো বা আমাদের অন্যতম সংগঠন ওসমান মল্লিকের মতো, তারা এগিয়ে আসবেন এবং বাকি তাদের সমাজও
তাদের নেতৃত্বে এগিয়ে আসবে। আপনাকে শেষ প্রশ্ন, অনুষ্ঠানটি নিয়ে যারা অত্যন্ত উত্তেজিত এবং যারা এর সমালোচনা করছেন, উভয় পক্ষের দর্শকদের উদ্দেশ্যে উদ্যোক্তা হিসেবে মোহিত রায়ের শেষ বার্তা কি? আমার একটাই বার্তা, যারা উত্তেজিত তাদের তো উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ আছে। মানে এটা খুব ভাবতেই অবাক লাগে যে একজন সাহিত্যিক 20 বছর ধরে আসতে পারছেন। ধরা যাক একটি ছেলে, 20 বছর ছেলে বা মেয়ে কবিতা লিখতে শুরু করেছে, তার বয়স ধরুন 17-18 বছর, সে একজন কবিকে দেখতে পাচ্ছে না, মানে কোনো কারণ নেই, অথচ তার কবিতা ভালো লাগছে, পড়ছে, সে যে গিয়ে বইমেলায় তার সঙ্গে একটু দেখা করবে করবে পারছে না। এরকম একটা যে অসহনীয় অবস্থা চলতে পারে, এটা ভাবাই খুব কঠিন ব্যাপার। তো প্রথমটা হচ্ছে যে যারা উত্তেজিত তাদের মনে বলতে হবে যে হ্যাঁ, মুক্ত পশ্চিমবঙ্গ হয়েছে, কিন্তু এটা একটা যাতে সাময়িক ব্যাপার না থাকে, এটার জন্য কিন্তু সবাইকে সবার মতো করে চেষ্টা করতে হবে। আপনারা সেই চেষ্টায় রত হন। আর যারা এর বিরোধী, তাদের কাছে আমার বার্তা হবে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতা তো তার একটা অংশ, এতে কোনো কিছু অন্যায় নেই। আমার মতের সঙ্গে, তসলিমার মতের সঙ্গেও একমত হতে হবে তা না, কিন্তু তা প্রকাশ করার জন্য আমাদের যে আইনি উপায় আছে, শিষ্টাচারের উপায় আছে, সেটা কিন্তু গ্রহণ করতে হবে। তা না হলে এই বাংলায় কিন্তু আগের মতো অবস্থান, ব্যবহার পাওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।